Alaikum salam. Good morning. Alhamdulillah. ফিরোজ আহমেদ হৃদয়, আনিকা গুড মর্নিং ভাইয়া, গুড মর্নিং। আজকে আমার কিন্তু দেরি হয়নি, হ্যাঁ, মোস্তাক আসতে দেরি করেছে, ওকে যাই ঘুম থেকে জাগাতে হয়েছে, তারপরে এসছে। বিশাখা, ওয়ালাইকুম সালাম। তোমাদের প্রবলেমগুলো একটু বলবা কি? তোমাদের গতকালকে কোনটা কোনটা পারোনি? শবনম, আলহামদুলিল্লাহ। বুশরা রোজা সারা রাত ধরে ফেসবুক ইউজ করে আমি গালাগালি করার পরে ঘুমাতে গেছে। হ্যাঁ, এখানে আছে আপাতত, প্যান্ডেমিক অবস্থার মধ্যে আমি। তামিম হাসান, এখনো বিছানায় শুয়ে আছি, বুঝতে পারছি না এটা স্বপ্ন নাকি বাস্তব। আসলে ব্যাপার হয়েছে কি, এই যে ওই কয়দিন যে কয়দিন আমি রেস্টে ছিলাম, ওই কয়দিনে আসলে অভ্যাসের একটু চেঞ্জ হয়ে গেছিল। তারপরে আমি সাধারণত সকালে, এর আগে তোমরা দেখেছো যে যখন ক্লাস নিতাম, তোমরা তো বলতে রেগুলার ক্লাস ভাই খুব কষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু আসলে আমি সকালে উঠে তোমাদের ওই একটু ইরেগুলার হওয়ার কারণে মাঝে মধ্যে ঘুমের খুব সমস্যা হতো। এখন আর সমস্যা নাই আল্লাহর রহমতে। তোমাদের কোনো প্রবলেম আছে নাকি? গতদিন যে অঙ্কগুলো দিয়েছিলাম, সেগুলোতে কোনো সমস্যা আছে? তাহমিদুল ইসলাম, ইনশাল্লাহ। তোমাদের কোনো সমস্যা আছে? পাঁচের কত নম্বর? 13। 5-এর 13 নম্বর। আচ্ছা, দেখছি এটা 5-এর 13। নো প্রবলেম, নো প্রবলেম। হ্যাঁ, 6:30টায় তো ক্লাস নিতাম আগে। আচ্ছা, 5-এর 13 নম্বর একটা অঙ্ক আছে, সেটা একটু বলে দিই। 5-এর 13 নম্বর, নম্বরে হচ্ছে x² - 2 + 1/x²। সমস্যা হতেই পারে, তাই না? এরপরে 6, এটা ইকুয়াল টু আসলে x² - 2 × x × 1/x, এটা সবচেয়ে সহজ অঙ্ক, প্লাস 1/x² ⁻6। ওকে, দেখো সূত্র পড়েছে a² - 2ab + b², অর্থাৎ x - 1/x² এর উপরে পাওয়ার 6। তার মানে আমার রাশিটা দাঁড়াইলো x - 1/x এর উপরে পাওয়ার 12।
এইটা, ঠিক আছে। তাই বলেছে এত এর বিস্তৃতিতে এক্স বর্জিত পদ বা এক্স মুক্ত পদ তোমাকে নির্ণয় করতে হবে, তাই না? তাহলে আগে আমরা টি আর প্লাস 1 বের করব, এখন মনে হয়ে যাবে। এটা ইকুয়াল টু 12 সি আর, আমি তোমাদেরকে শিখাইছিলাম যে এখানে হবে এটা এ, তাহলে এক্স টু দি পাওয়ার হবে এই দুটার বিয়োগফল 12 মাইনাস আর ইন্টু এখানে মাইনাস 1/x সহকারে নিতে হবে, minus 1/x all to the power r. So this equal to 12 cr x to the power 12 minus r minus 1 to the power r into x to the power minus r. এই x to the power r কে উপরে তুলে নিয়েছি, এটা ইকুয়াল টু 12 cr minus 1 to the power r into x to the power 12 minus 2r। এই হচ্ছে তোমার r প্লাস 1তম পদ, রাইট? তো r প্লাস 1তম পদে x এর পাওয়ার আছে 12 মাইনাস 2r, কিন্তু আমরা চাচ্ছি এই পদটা x বর্জিত হোক, তাই কি না? এই পদটা x বর্জিত হোক। তো আমরা x বর্জিত পদ হলে পদটি x বর্জিত হলে পদটি x বর্জিত হলে অর্থাৎ x থাকা যাবে না, তাহলে পাওয়ারটা শূন্য হতে হবে। তাহলে 12 মাইনাস 2r ইকুয়াল টু 0, অতএব r ইকুয়াল টু 6। তাহলে r এর মান পেয়ে গেছি, অতএব আমরা তো r প্লাস 1তম পদ বের করেছি, r প্লাস 1 ইকুয়াল টু 6 প্লাস 1 ইকুয়াল টু 7তম পদ x বর্জিত, 7তম পদ x বর্জিত। বাস শেষ। আর এর মানটা শুধু এখানে বসিয়ে দিলেই হবে, এই লাইনে আর এর মান 6 এখানে বসাও, তাহলে x বর্জিত পদ পেয়ে যাবা তোমরা। কি ক্লিয়ার? কি সমস্যা আছে ভাইজান? ক্লিয়ার? শ্রাবণী ভাইয়া, এমসিকিউ টেকনিক কি সিকিউ এ করা যাবে না? সিকিউ এ এই যে এখানে যেভাবে ডিটেল করা হয়েছে এই ডিটেল করতে হবে, ঠিক আছে? একের 6 নম্বর, মিকাইল আনাম রাকিব, একের 6 নম্বরটা কি হয়েছে? একের 6 নম্বরটা এখন ত্রিপদী আমি বিস্তার করাইনি, তাই না? ত্রিপদীটা বিস্তার শিখাই তারপরে করব, তাছাড়া আর তো কোনো সমস্যা নাই, এক্স বর্জিত ইত্যাদি ইত্যাদি, তাই না? আসো আজকে আমরা আর একটু আলোচনায় চলে যাই। আমরা গতদিন পর্যন্ত যেটা করেছি যে আমাদের একটা দ্বিপদী রাশি a প্লাস এক্স অল টু দি পাওয়ার n, গতদিন এটা করেছি। এত এর বিস্তৃতিতে আবার পূর্ব পাঠের পূর্ব আলোচনা, এত এর বিস্তৃতিতে দেখো, এত এর বিস্তৃতিতে টি আর প্লাস 1, আর প্লাস 1তম পদ ছিল এরকম, এন সি, টি এর বেজে যত হবে সি এর বেজে 1 কম হবে, আর এখানে টোটাল পাওয়ারটা হবে, ঠিক কিনা? এটা বলেছিলাম এন টু এ টু দি পাওয়ার, অর্থাৎ প্রথম পদের উপরে, এ টু দি পাওয়ার বলবো না, প্রথম পদের উপরে, প্রথম পদের উপরে এই দুটার বিয়োগফল এন মাইনাস আর, আর দ্বিতীয় পদের উপরে সি এর বেজে যেটা থাকবে সেটা, রাইট? তাহলে টি আর প্লাস 1 ইকুয়াল টু এটা মাথায় রাখতে হবে। এটা গতদিন যারা ছিল না তারা একটু লিখে নাও, এটা যে এত বিস্তৃতিতে এটা সাধারণ পদ, ওকে? এখন যদি এখান থেকে আর একটু সামনের দিকে আগাই আমরা,
এ না থেকে যদি 1 প্লাস এক্স অল টু দি পাওয়ার এন থাকে, সেক্ষেত্রে আমাদের কি হবে? এত এর বিস্তৃতিতে যদি বলি টি আর প্লাস 1তম পদ, কিছুই না, শুধু এখানে এর জায়গায় 1 বসানো হয়েছে, এটা হবে এন সি আর। তার মানে কি এই টার্মটা থাকবে না। 1 টু দি পাওয়ার যাই হোক না কেন সেটা 1ই হবে। তাহলে এখানে হবে শুধু এক্স টু দি পাওয়ার আর। তাহলে এটার ক্ষেত্রে আর প্লাস 1তম পদ 1 প্লাস এক্স অল টু দি পাওয়ার এন এর বিস্তৃতিতে আর প্লাস 1তম পদ এন সি আর এক্স টু দি পাওয়ার সি এর বেজ। এক্স টু দি পাওয়ার সি এর বেজ মানে সি এর বেজ হচ্ছে আর। তাহলে 1 প্লাস এক্স টু দি পাওয়ার এন। এটা ক্লিয়ার? এবার আসো, যদি আমার এরকমটা হয় যে এ প্লাস এক্স না থেকে এ মাইনাস এক্স অল টু দি পাওয়ার এন আছে, সেক্ষেত্রে এটার বিস্তৃতিতে টি আর প্লাস 1তম পদ কি হবে? ওই আগের মতোই এন সি আর। আমরা তো প্লাস দিয়ে সূত্রটা শিখেছি, তাই না? প্লাস দিয়ে সূত্রটা শিখেছি, এ প্লাস এক্স থাকতে হবে। আমার কথা সেটা না, আমার কথা হচ্ছে প্রথম পদ আর দ্বিতীয় পদ চিহ্ন সহকারে যদি বিবেচনা করি, তাহলে আমাদের সব কনফিউশনগুলো দূর হয়ে যায়। তাহলে এখানে প্রথম পদ এ টু দি পাওয়ার এ দুটার বিয়োগফল, দ্বিতীয় পদ এখানে মাইনাস এক্স টু দি পাওয়ার আর। সব চিন্তা এখানেই কমপ্লিট, ঠিক কিনা বলো? তাহলে ভাইজান এটা নিয়ে আর কোনো কথা হবে না, ঠিক আছে? এবার আসো, গতদিন আমরা এটার বিস্তারটা দেখেছি যে এ প্লাস এক্স অল টু দি পাওয়ার এন এটাই ইকুয়াল টু এ টু দি পাওয়ার এন দিয়ে শুরু হয় প্লাস এখানে এন সি 1 ইন্টু এ টু দি পাওয়ার এন মাইনাস 1 ইন্টু এক্স। লক্ষ্য করো, এটা কিন্তু প্রথম পদ। তুমি যদি ভুলেও যাও, প্রথম পদে হবে এন সি 0। প্রথম পদ মনে করো টি 1 লিখবা, টার্ম 1 লিখবা, এন সি 0 এ টু দি পাওয়ার হবে এই দুটার বিয়োগফল, এই দুটার বিয়োগফল এন, আর দ্বিতীয় পদ এক্স এর পাওয়ার হবে সি এর বেস 0, এক্স টু দি পাওয়ার 0 মানে 1। দেখো এ টু দি পাওয়ার এন এখানে হয়েছে, আর এন সি 0 মানে আবার 1। এন সি 0 যদি সমাবেশের কনসেপ্ট অনুসারে আমরা সূত্র ফেলি, তাহলে এটার মান হবে 1। সুতরাং হবে এখানে এ টু দি পাওয়ার এন। কি ক্লিয়ার? তাহলে আমি দ্বিতীয় পদ লিখতেছি, দ্বিতীয় পদ এন সি 1, তৃতীয় পদে কি হবে? এন সি 2। ওকে, এর পাওয়ার কি হবে? এই দুটার বিয়োগফল এন মাইনাস 2 ইন্টু এক্স এর পাওয়ার কি হবে? সি এর বেস প্লাস এন সি 3 এ টু দি পাওয়ার এন মাইনাস 3 ইন্টু এক্স কিউব। এইভাবে চলতে চলতে এখানে হবে তোমার এক্স টু দি পাওয়ার এন লাস্ট পদে। অর্থাৎ প্রথম পদটা শুরু হবে এ টু দি পাওয়ার এন দিয়ে, আর শেষ পদটা শেষ হবে এক্স টু দি পাওয়ার এন দিয়ে। কি ক্লিয়ার? এবং খেয়াল করো তোমরা, আমি যদি এখানে এ প্লাস এক্স না দিয়ে এ মাইনাস এক্স অল টু দি পাওয়ার এন দিই, তার আগে আর একটা কথা বলে নিই, আর একটা কথা ক্লিয়ার করি, তারপরে আমি সামনের দিকে আগাচ্ছি। দেখো বাবা, এখানে অনেকগুলো পদ আছে, মনে করো 100টা 200টা 200টা পদ আছে, তাই কিনা? এই পদগুলোর মধ্যে এই যে এগুলো হচ্ছে তোমার বিজোড় পদ, এগুলো হচ্ছে বিজোড় পদ। এটা 1 নম্বর পদ বিজোড় পদ, 3 নম্বর পদ বিজোড় পদ, তারপরে 5 নম্বর পদ বিজোড় পদ, ঠিক আছে? আর এগুলো হচ্ছে জোড় পদ। আমি যদি বিজোড় পদগুলোর যোগফলকে এস ও দিয়ে প্রকাশ করি, এস সাফিক্স ও, এটা মানে হচ্ছে সামেশন অফ অড টার্ম, সামেশন অফ অড, অড মানে বিজোড়, অড টার্মস। ওকে, মানে কি বিজোড় পদ সমূহের সমষ্টিকে আমি এস ও দিয়ে প্রকাশ করলাম, ঠিক আছে? আর 2 নম্বর 4 নম্বর, এই যে দেখো, এই যে এটা
তারপরে আরো আছে, ঠিক আছে। তাহলে এটা দ্বিতীয় পদ, ওইটা হচ্ছে চতুর্থ পদ, এটা দ্বিতীয় পদ, ওটা চতুর্থ পদ, তারপরে ষষ্ঠ পদ, তারপরে অষ্টম পদ, দশম পদ, 12তম পদ, 14তম পদ। এগুলোর সমষ্টিকে আমরা বলবো হচ্ছে এসই। এসই এসই মানে হচ্ছে সামেশন অফ ইভেন টার্ম, সামেশন অফ ইভেন টার্ম, ইভেন টার্ম মানে জোড় পদ সমূহের সমষ্টি, টার্মস, ইভেন টার্ম, সামেশন অফ ইভেন টার্মস। তাহলে তোমরাই বলো সর্বসাকল্যে এ প্লাস এক্স হোল টু দি পাওয়ার এন, এইটা ইকুয়াল টু আমরা কি লিখতে পারি এস ও প্লাস এস ই, অর্থাৎ এস ও যদি বিজোড় পদ সময়ের সমষ্টি হয়, এস ই যদি জোড় পদ সময়ের সমষ্টি হয়, তাহলে সব সময় এ প্লাস এক্স হোল টু দি পাওয়ার এন ইকুয়াল টু এস ও প্লাস এস ই হবে। কি ক্লিয়ার? এরপরে আসো, যদি আমি এই এ প্লাস এক্স হোল টু দি পাওয়ার না নিয়ে, এ প্লাস এক্স হোল টু দি পাওয়ার এন না নিয়ে এ মাইনাস এক্স হোল টু দি পাওয়ার এন নেই, তাহলে দেখো আমি এই সূত্রটাকে যদি কাজে লাগাই, এ টু দি পাওয়ার এন প্লাস এন সি ওয়ান এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ইন্টু দ্বিতীয় পদ টু দি পাওয়ার সি এর বেস, দ্বিতীয় পদের উপরে সি এর বেস, দ্বিতীয় পদ এখানে মাইনাস এক্স প্লাস এন সি টু এ টু দি পাওয়ার এন মাইনাস টু দ্বিতীয় পদের উপরে টু প্লাস এন সি থ্রি এ টু দি পাওয়ার এন মাইনাস থ্রি দ্বিতীয় পদের উপরে এখানে সি এর বেস থ্রি, এইভাবে প্লাস এন সি ফোর এ টু দি পাওয়ার এন মাইনাস ফোর দ্বিতীয় পদের উপরে পাওয়ার হবে ফোর। এইভাবে চলতে 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 একদিন না একদিন দ্বিতীয় পদের উপরে এন আসবে মাইনাস এক্স টু দি পাওয়ার এন। দেখো এটা লেখা ঠিক আছে না বাবা? এটার ভিতরে পার্থক্য শুধু এক্স এর আগে এখানে মাইনাস ইউজ করা হয়েছে, দেখো এক্স এর আগে শুধু মাইনাস ইউজ করা হয়েছে। তাহলে এখানে এই লাইনে যেখানে যেখানে এক্স ছিল সেখানে সেখানে আমি কিন্তু মাইনাস এক্স লিখেছি। এখন দেখো এই জিনিসটাকে আমরা আরেকটু যদি সিম্পলিফাই করি, দিস ইকুয়াল টু এ টু দি পাওয়ার এন প্লাস এন সি, দেখো এই প্লাস আর এই মাইনাসে কিন্তু মাইনাস হয়ে যাবে, এর উপরে বিজোড় পাওয়ার আছে, তাহলে মাইনাস টু দি পাওয়ার বিজোড় পাওয়ার মানে মাইনাস, সুতরাং আমরা এখানে একবারে লিখতে পারি যে এখানে মাইনাস এন সি ওয়ান এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ইন্টু এক্স প্লাস, প্লাস কেন হলো দেখো তো, মাইনাসের উপর পাওয়ার টু আছে মানে এখানে এক্স স্কোয়ার আছে, তাহলে এন সি টু এ টু দি পাওয়ার এন মাইনাস টু ইন্টু এক্স স্কোয়ার, এখানে আবার হবে মাইনাস এন সি থ্রি এ টু দি পাওয়ার এন মাইনাস থ্রি এক্স কিউব, তারপরটা হবে আবার প্লাস এন সি ফোর এ টু দি পাওয়ার এন মাইনাস ফোর এক্স টু দি পাওয়ার ফোর, তারপরটা হবে মাইনাস, এভাবে চলতে 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 লাস্টেরটা আমি জানি না এন এর মান জোড় নাকি বিজোড়, এই জন্য এখানে রেখে দেব মাইনাস এক্স টু দি পাওয়ার এন। কি ক্লিয়ার বাজান? দেখো এটা ক্লিয়ার কিনা হয়েছে? আমি এবার তোমাদেরকে বলতে চাচ্ছি যেটা, সেটা হচ্ছে যে মনে করো এবার কি করবা, এটা বিজোড় পদ, এটা বিজোড় পদ, এটা বিজোড় পদ, ওকে। এবার লক্ষ্য করে দেখো বিজোড় পদগুলো যদি এক জায়গায় লিখি আমি, সবগুলোর আগে প্লাস চিহ্ন আছে, তার মানে এস ও এর আগে হবে প্লাস চিহ্ন, বিজোড় পদগুলোর সমষ্টি সবগুলো পজিটিভ। এবার জোড় পদগুলো, এই যে দেখো জোড় পদগুলোর আগে মাইনাস চিহ্ন আছে, জোড় পদগুলোর আগে মাইনাস চিহ্ন আছে, আমি যদি সবকটা মাইনাস কমন নিই, নেওয়ার পরে জোড় পদগুলোর সমষ্টি থাকবে কিনা বলো? জোড় পদগুলোর সমষ্টি আবার কি এস ই, অর্থাৎ আমরা বলতে চাচ্ছি এ মাইনাস এক্স হোল টু দি পাওয়ার এন ইকুয়াল টু এইটা, অর্থাৎ
a প্লাস এক্স হোল টু দি পাওয়ার n ইকুয়াল টু যদি এটা লিখতে পারো বিজোড় পদগুলোর সমষ্টি প্লাস জোড় পদগুলোর সমষ্টি, তাহলে a মাইনাস এক্স হোল টু দি পাওয়ার n লিখতে পারবা তুমি বিজোড় পদগুলোর সমষ্টি মাইনাস জোড় পদগুলোর সমষ্টি। এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। কি ক্লিয়ার ভাইজান? ক্লিয়ার? হয়েছে? কোনো ভেজাল আছে? আটকাইছিল নাকি এর ভিতরে? হয়েছে? কোন ভেজাল আছে? ওকে, তাহলে দ্বিপদের বিস্তৃতিতে দুটা পদই যদি প্লাস হয়, দ্বিপদীর, তাহলে সেটাকে আমরা সরাসরি লিখতে পারবো এস ও প্লাস এস ই, বিস্তার না করে, যে বিজোড় পদগুলোর সমষ্টি প্লাস জোড় পদগুলোর সমষ্টি। আর যদি মিডলে মাইনাস থাকে তাহলে একটা প্লাস একটা মাইনাস এভাবে চলতে থাকবে, রাইট? অর্থাৎ বিজোড় পদগুলোর সমষ্টি মাইনাস জোড় পদগুলোর সমষ্টি। এখন আমার একটা প্রশ্ন লক্ষ্য করো ভাইজান, যে আমি একটা অঙ্ক দিলাম তোমাদেরকে, x ইকুয়াল টু 3/2, y ইকুয়াল টু 2/3 হলে প্রশ্নটা লিখো। এটা হলে দেখাও যে 2x প্লাস 3y হোল টু দি পাওয়ার মোটামুটি মনে করো কত দেব বলো, যা ইচ্ছা তাই দাও, 10। এত এর বিস্তৃতিতে দেখাতে হবে যে এত এর বিস্তৃতিতে বিজোড় পদ সময়ের সমষ্টি, বিজোড় পদ সমূহের সমষ্টি জোড় পদ সমূহের সমষ্টি অপেক্ষা এক বেশি, এটা প্রমাণ করতে হবে। দেখো আমি বলেছি যে এইটা হলে দেখাতে হবে 2x প্লাস 3y হোল টু দি পাওয়ার 10 এর বিস্তৃতিতে বিজোড় পদ সমূহের সমষ্টি জোড় পদ সমূহের সমষ্টি অপেক্ষা এক বেশি। তো এর অ্যান্সার কিভাবে করবা? এভাবে লিখবা, ধরি 2x প্লাস 3y হোল টু দি পাওয়ার 7 এর বিস্তৃতিতে বিজোড় পদ সময়ের সমষ্টি, বিজোড় পদগুলোর সমষ্টি, এটা ধরে নেবা আগে, ইকুয়াল টু এস ও, এবং জোড় পদগুলোর সমষ্টি ইকুয়াল টু ধরে নিবা এস ই, এমনি ধরে নিলাম। ওকে, অর্থাৎ এটাকে বিস্তার করলে টোটাল 8টা পদ পাওয়া যায়। এটাকে আমরা বিস্তার আর করবো না, বিস্তার করার আমার কোনো প্রয়োজন নাই এখানে।
এটাকে বিস্তার করলে টোটাল 8টা পদ পাবো। তার মধ্যে তুমি খেয়াল করো, এটাও প্লাস, এই পাওয়ারও প্লাস। মনে রাখবা ভিতরে আর পাওয়ার যদি একই চিহ্ন বিশিষ্ট হয়, বিস্তার করলে সবকটা প্লাস হয়। আমরা তো এখনো নেগেটিভ পাওয়ারের বিস্তার শিখি নাই, তার আগেই বলে রাখলাম আর কি। দেখো তাহলে এটাকে বিস্তার করলে তোমরা দেখেছো যে সবকটা পদ প্লাস হয়, অর্থাৎ বিজোড় পদগুলোর আগেও প্লাস আছে, জোড় পদগুলোর আগেও প্লাস আছে। তাহলে অতএব আমরা লিখতে পারি 2x প্লাস 3y হোল টু দি পাওয়ার 7, এটা ইকুয়াল টু, এটার আর বিস্তার করার দরকার নাই, সরাসরি লিখো বিজোড় পদগুলোর সমষ্টি প্লাস জোড় পদগুলোর সমষ্টি। একটু আগে আমরা দেখেছি a প্লাস এক্স হোল টু দি পাওয়ার n, a প্লাস এক্স হোল টু দি পাওয়ার n ইকুয়াল টু যদি s o প্লাস s e হয়, তাহলে a মাইনাস এক্স হোল টু দি পাওয়ার n ইকুয়াল টু হবে s o মাইনাস s e। এই যে a মাইনাস এক্স যদি থাকে, মানে এখানে x থাকতে হবে এমনটা তো না, শুধু দেখবা যে এই যে এখানে তো প্লাস দিয়ে করে দেওয়া আছে। অতএব আমরা বলতে পারি 2x মাইনাস 3y, এটাকে যদি বিস্তার করি তাহলে এটাও তো 8টা পদ আসবে, কিন্তু দ্বিতীয় পদের আগে মাইনাস আসবে, চতুর্থ পদের আগে মাইনাস আসবে, ষষ্ঠ পদের আগে মাইনাস আসবে, অষ্টম পদের আগে মাইনাস আসবে। আর বিজোড় পদগুলো যেগুলো 1 নম্বর 3 নম্বর 5 নম্বর আর 7 নম্বর পদগুলোর আগে পজিটিভ থাকবে। তাহলে এটাকে লেখা যাবে এস ও মাইনাস এস ই। ভাইয়েরা আমার উদ্দীপকে এক্স এর আর ওয়াই এর মান দেওয়া আছে, তাহলে বাহ, এক্স এর মান কত 2 ইন্টু 3/2 মাইনাস 3 ইন্টু ওয়াই এর মান কত 2/3, এর উপরে 7 ইকুয়াল টু এস ও মাইনাস এস ই। এটা লেখা যাবে কিনা? জাস্ট মান বসালাম, উদ্দীপকের মান দেওয়া আছে। 2 আর 2 তো ফু দেওয়া যায়, এই 3 আর এই 3 তো ফ্রি হয়ে যায়, তাহলে থাকবে তোমার 3 মাইনাস 2 হোল স্কয়ার, 3 মাইনাস 2 হোল স্কয়ার বলছি, হোল টু দি পাওয়ার 7 ইকুয়াল টু এস ও মাইনাস এস ই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপর আমরা কি লিখতে পারবো? অতএব এস ও মাইনাস এস ই ইকুয়াল টু 1 টু দি পাওয়ার 7 মানে 1। অতএব এস ও ইকুয়াল টু এস ই প্লাস 1। এই জিনিসটা কি অর্থ বহন করে? হোয়াট ইজ এস ও? সামেশন অফ হোয়াট টার্মস? তার মানে বিজোড় পদ সময়ের সমষ্টি জোড় পদ সময়ের সমষ্টি অপেক্ষা 1 বেশি প্রমাণিত। কি ক্লিয়ার? কি ভাইজান ক্লিয়ার? কি হয়েছে মোস্তাক ভাই, কিছু বলছে না কেন? মানে কি ভাই কমেন্ট দেখেন। ও 10, আরে ঘাত কোনো সমস্যা না, আমি এটাই তো বলার চেষ্টা করেছি, ঘাত কোনো সমস্যা না, প্রতিঘাত আসবেই, ঠিক আছে? কেন 7 কেন 700 দাও, তাতেও সমস্যা নাই। ওদের মানে অঙ্কে পার দিয়েছিলাম 10, মাথা ঘুরে গেছে। ঘাত কোনো সমস্যা না, তাই বলে তুমি আবার মনে করো 10 দেওয়া আছে 7 দিয়ে করবো, আমি ভুল করেছি তাই। তুমি 700 দিয়ে করো, সমস্যা নাই, 1000 দিয়ে করো, তাতেও সমস্যা নাই, ঠিক আছে ভাই? তালাবিন কবির কোথায় প্লাস হবে না? কিসের প্লাস হবে না? কি বলছো আবল তাবল পাগলারা? আমি তো এইটাতে আগে লিখে নিয়েছি, আমি এইটা না লেখা পর্যন্ত এটা তো লিখতে পারবো না রে পাগলা। এইটাতে বিজোড় পদগুলোর সমষ্টি প্লাস জোড় পদগুলোর সমষ্টি আসে, এটা স্যারকে বলে রাখলাম। তারপরে বললাম স্যার এটা বিস্তার করে দেখবেন, বিজোড় পদগুলোর আগে পজিটিভ আসবে, জোড় পদগুলোর আগে নেগেটিভ আসবে। এখানে 7 আর 3 10, তোমাদের যদি এতই সমস্যা হয় আমি অঙ্কের সাথে মেলানোর জন্য, ঠিক আছে এটা 3, এই যে দেখো 7 3, এ দেখো 7 3, এখানে দেখো 7 3, দাও তারপরে অ্যান্সার রাখি। কি ভাইজান কি ক্লিয়ার? তালাবিন কবির নেগেটিভ কেন হলো? সাজিবুর রহমান সৌরভ 1 টু দি পাওয়ার যাই হোক না কেন ইকুয়াল টু 0 হয়, দূর পাগল 1 হয়। ও মেহেদি হাসান, দেখো ভাইজান
এখানে 2x প্লাস 3y ইকুয়াল টু এসও প্লাস এসই। তুমি প্রশ্নের দিকে একটু তাকিয়ে দেখো, বিজোড় পদ সময়ের সমষ্টি জোড় পদগুলোর সমষ্টি অপেক্ষা 1 বেশি। যদি এরকম প্রশ্ন করা হয়, তোমার বয়স থেকে আমার বয়স 20 বছর বেশি, তার মানে কি লিখবারে? উজ্জ্বলের বয়স মাইনাস তোমার বয়স ইকুয়াল টু 20 হতে হবে। ঘটনা তো এইটা, তাই কিনা? তাহলে এখানে বলা হয়েছে বিজোড় পদগুলো জোড় পদগুলো অপেক্ষা 1 বেশি, তার মানে বিজোড় পদ মাইনাস জোড় পদ ইকুয়াল টু তোমাকে 1 নিয়ে আসতে হবে। তাহলে মাইনাস নিয়ে আসবা না? তো আমি তো এটা একটা থিওরি আলোচনা করেছি যে যদি যে কোনো দ্বিপদীর ক্ষেত্রে যদি এইটা ইকুয়াল টু এই জিনিস হয়, তাহলে a মাইনাস এক্স হোল টু দি পাওয়ার n ইকুয়াল টু এইটা লেখা যাবে মাইনাস আকারে। তো বেশি বা কম এটা বের করতে গেলে তোমাকে বিয়োগ অপারেশন নিয়ে আসতে হবে। এই বিয়োগ অপারেশন নিয়ে আসছি শুধু আমি। কি বলো গো? ক্লিয়ার? তার মানে কি এখান থেকে বলবো বিজোড় পদগুলো অপেক্ষা জোড় পদগুলো 1 কম, ঠিক কিনা? আর উল্টা দিকে বলবো বিজোড় পদগুলোর সমষ্টি জোড় পদগুলোর অপেক্ষা 1 বেশি। এবার ক্লিয়ার? হয়েছে ভাইজান? কোন সমস্যা আছে? তামিম হাসান, কারেন্ট চলে গেল, ভেরি গুড, আইপিএস লাগাও। তাই তো, কি বুঝালাম এতক্ষণ থেকে বলো তো? একটা আরেকটার থেকে বেশি, এই জিনিসটা ছোটকালে তো স্যাররা শেখায়, তো এটা বিয়োগ করিও, তো বিয়োগ অপারেশন নিয়ে আসতে হবে না বলো তো? তো যাই হোক, ছোট মানুষ তোমরা নাও বুঝতে পারো, একটু বুঝতে দেরি হতে পারে। হয়েছে? আমার মতো বুঝতে পারলে তো তোমরা আর আমার কাছে পড়তে আসতে না, তাই না? এবার আসো, দেখো আমরা কি দেখেছি? 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার n এত এর বিস্তৃতিতে ওকে, এত এর বিস্তৃতিতে r প্লাস 1তম পদ এটা ইকুয়াল টু NCR x টু দি পাওয়ার r, কারণ এখানে এর মান 1, রাইট? তো ঘটনা হলো এখান থেকে কিছু এমসিকিউ, এই ছোট ছোট এমসিকিউ আসে, বুঝলা? সেটা হচ্ছে এরকম, বলবে এরকম ভাবে, এবং তোমরা কি খেয়াল করেছ x এর পাওয়ার যত, অর্থাৎ দ্বিতীয় পদের উপরে পাওয়ার যত, সেটাই c এর বেজ হয়। দ্বিতীয় পদের উপরে যত পাওয়ার সেটাই c এর বেজ হয়। তোমাকে বললো এই ধরনের অঙ্কগুলো এমসিকিউ রিটেনে আসলে তো রিটেনের নিয়মে করবা। 1 প্লাস এক্স স্কোয়ার অল টু দি পাওয়ার 15, তোমাকে বললো এত এর বিস্তৃতিতে এক্স টু দি পাওয়ার 10 এর সহগ, এক্স টু দি পাওয়ার 10 এর সহগ। তো তুমি যদি ওই যে আগে যে রিটেনে সিকিউ মেথডে করেছে ওইভাবে করতে চাই, মিনিমাম 3-4-5 মিনিট সময় লাগবে। তাহলে তুমি পিছিয়ে গেলা, তোমাকে এখানে টেকনোলজি অ্যাপ্লাই করতে হবে, বেসিক কনসেপ্ট, মানে কি বলবো, এই মাথা থেকে জুস বের করতে হবে, ঠিক আছে? কিরকম ভাবে খেয়াল করো, এইটার আকৃতি আর এটার আকৃতি সেম। আমরা জানি এখানে একটা সি হবে, এখানে তো এক্স মানে দ্বিতীয় পদ কত? এক্স স্কোয়ার, এটা কিন্তু দ্বিতীয় পদ, চিন্তা করবো এইভাবে। এখন আসো, সি এর প্রেফিক্সে আর সাফিক্সে কি হবে এটা নির্ধারণ করতে পারলেই হবে। তোমার প্রয়োজন এক্স টু দি পাওয়ার 10, আগে থেকেই এক্স স্কোয়ার আছে দ্বিতীয় পদে, তাহলে তোমার এখানে কত পাওয়ার হলে এক্স টু দি পাওয়ার 10 হবে? 5, তাহলে এখানে দিতে হবে 5। আমি কি শিখাইছি? দ্বিতীয় পদের উপরে যত পাওয়ার দিবা সেটা সি এর বেজ হবে। এক্স এর পাওয়ার যত সেটা বলি নাই, কিন্তু এক্স এর পাওয়ার তো এখানে 10, দ্বিতীয় পদ কত? এক্স স্কোয়ার, তাহলে দ্বিতীয় পদের উপরে পাওয়ার কত? 5, তাহলে এটাই সি এর বেজ হবে 5। সাফিক্স কমপ্লিট। হোয়াট ইজ প্রেফিক্স?
প্রিফিক্সটা হচ্ছে এই দ্বিপদীর পাওয়ার। দ্বিপদীর পাওয়ার কত? 15। তাহলে এখানে হচ্ছে 15। তার মানে এটা ইকুয়াল টু 15c5 x⁻10। অতএব x⁻10 এর সহগ কত? 15c5। এটাই অ্যান্সার। এই টেকনোলজিগুলো তোমাকে অ্যাপ্লাই করতে হবে। এটা কিন্তু খুব বেসিক জিনিস, এটা কিন্তু শর্টকাট মেথড না। এগুলো তোমার ভিতরে অন্তরের অন্তঃস্থলে এগুলো গেঁথে রাখতে হবে। আর যদি আমি বলতাম এতের বিস্তৃতিতে x⁻, মনে করো 13 সম্বলিত পদ, x⁻13 সম্বলিত পদ, এটা কখনোই সম্ভব না। ইউ হ্যাভ টু জানতে হবে দ্বিতীয় পদ আছে x²। তাহলে x² এর উপরে ধনাত্মক এমন কি পূর্ণ সংখ্যা আছে যার উপরে পাওয়ার দিলে, x² এর উপরে কি পাওয়ার দিলে তোমার 13 হয়, কিন্তু পাওয়ারটা দিতে হবে ধনাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে x⁻13 সম্বলিত কোনো পদ নাই। তোমাকে যদি বলে এতের বিস্তৃতিতে x⁻13 এর সহগ নির্ণয় করো, অনেক হ্যাটার্সরা কি করবে জানো? ধরি r+1 তম পদে x⁻13 আছে, অতএব tr+1 = বের করে একাকার করে দিয়ে লাস্টে অঙ্ক মিলবে না। ঠিক হতাশ হয়ে যাবে, পরের অঙ্ক করার ইচ্ছাই থাকবে না। তুমি এখান থেকে ফিলিংস নাও যে দ্বিতীয় পদের উপরে এমন কি পাওয়ার দিলে x⁻13 হয়। কি ক্লিয়ার ভাইজান? কি এই ধরনের অঙ্ক আসলে পারবা কিনা? হ্যাঁ, এর আগে অ্যান্সার করেছিলা 15c5। ওয়াও, আরে এত আগে অ্যান্সার করেছে। নিনজা টেকনিক অ্যাপ্লাই করতে হবে। নিনজা টেকনিক না, এগুলো বেসিক টেকনিক। হয়েছে? দেখো এবার, তাহলে এটা ক্লিয়ার। আরো কথা আছে ভাইজান। যেমন দেখো এই অঙ্কটা লেখো, 1 + x n এর বিস্তৃতিতে p-তম ও q-তম পদ দুটির সহগ সমান হলে দেখাও যে কি দেখাও যে ওই তম পদ দুটির যোগফল ইকুয়াল টু এই পাওয়ার +2 হবে। পাওয়ার +2 নাকি পাওয়ার -2 আমি ভুলে গেছি। হ্যাঁ, এখানে মনে করো প্লাস হতে পারে, মাইনাসও হতে পারে, বয়সের দোষ এগুলো। হ্যাঁ, এটাও খুব সুন্দর একটা প্রশ্ন। এটা করতে গিয়ে আমি তোমাদেরকে একটা জিনিস শেখাই, সেটা আগে বলি, তারপরে অঙ্ক শেখাবো। ঠিক আছে? আমি গতদিন বলেছিলাম 10c3 মানে হচ্ছে 10টা ভিন্ন ভিন্ন জিনিস থেকে 3টা জিনিস বাছাই করার উপায়। কিন্তু ঘটনা কি এটা ছিল? 10টা জিনিস থেকে 3টা জিনিস বাছাই করলে আলটিমেটলি ভাবে আরেক পাশে 60টা জিনিস বাছাই হয়। ফিলিংসটা এইভাবে নাও, 10টা জিনিস থেকে 3টা জিনিস বাছাই করেছি, ঠিক না? তার মানে ডান পাশে কয়টা জিনিস বাছাই হয়েছে? 60টা জিনিস। তাহলে 10টা জিনিস থেকে 3টা জিনিস বাছাই করার উপায়ও যা, 10টা জিনিস থেকে 60টা জিনিস বাছাই করার উপায়ও তা। তার মানে এটা ইকুয়াল টু 10c7, এটাও তা। 10c3 ও যা, 10c7 ও তা। ফিলিংস এটা, 10টা জিনিস থেকে তুমি 60টা জিনিস বাছাই করো, দেখবো আলটিমেটলি ভাবে আরেক পাশে 3টা জিনিস বাছাই হয়ে গেছে। তুমি যদি সূত্র ফেলো এনসিআর এর, তাও হবে। এনসিআর এর সূত্র কি? n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই r ফ্যাক্টোরিয়াল ইনটু এর বিয়োগফলের ফ্যাক্টোরিয়াল, অর্থাৎ 10 - 3 ফ্যাক্টোরিয়াল। সূত্র দিয়ে ফিলিংস নাও, তাও হবে। আবার এটার যদি সূত্র ফেলো 10 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 7 ফ্যাক্টোরিয়াল ইনটু 10 - 7 ফ্যাক্টোরিয়াল। এই দুটা কি সমান না? হ্যাটার্সরা বলবে ভাই এটা সমান হলো কি করে? যোগ বিয়োগ পারো না? 10 থেকে 3 বাদ দিলে কত হয়? 7 ফ্যাক্টোরিয়াল। এই যে 7 ফ্যাক্টোরিয়াল,
আবার 10 থেকে 7 বাদ দিলে কত হয়? এই যে 3 ফ্যাক্টোরিয়াল, এখানে হরেও যা আছে আর হরেও তাই আছে আসলে, এই জন্য দুটা সমান, রাইট? মোট কথা, যদি সি এর প্রেফিক্সের দুটা ডিজিট যদি সমান হয়, তাহলে এই দুটার যোগফল এই প্রেফিক্সের সমান হতেই হবে, সাফিক্স দুটার যোগফল প্রেফিক্সের সমান হতেই হবে, রাইট? সোজা হিসাব আমি যদি এখন তোমাকে বলি, এই টেকনিকটা তোমরা লিখে রাখো, NCX ইকুয়াল টু NCY হলে, দেখো প্রেফিক্স দুটা সমান, সাফিক্স দুটা আলাদা, সাফিক্স দুটা আলাদা। তাহলে কি ছিল? এইটা কখন সত্য? যদি n এর মান, যদি 10 এর মান 3 প্লাস 7 এর সমান হয়, তাহলে এটা কখন সত্য হবে? এটা হলে n ইকুয়াল টু x প্লাস y হতেই হবে। তাহলে যদি কখনো এরকম জিনিস দেখতে পাও NCX ইকুয়াল টু NCY, সরাসরি লিখে দেবা n ইকুয়াল টু x প্লাস y, কোনো কথা নাই। এটা ছাড়া এটা সম্ভব না, x প্লাস y না সমান হলে, ঠিক? তুমি যদি বলো ভাই 10C3 ইকুয়াল টু 10C5, এটা কখনো সত্য না, এটা কেউ মেনে নেবে না, জাতি এটা মেনে নেবে না। কেন নেবে না? 10টা জিনিস থেকে 3টা জিনিস বাছাই করেছো, আর 10টা জিনিস থেকে 5টা জিনিস বাছাই করেছো, এটা কি একই? হ্যাঁ, 10টা জিনিস থেকে 3টা জিনিস আলাদা করো তো দেখি, করার পর আরেক পাশে কি 5টা জিনিস থাকে না 7টা জিনিস থাকে? 7টা থাকে, তাহলে ওখানে 7 লিখলে ঠিক হতো। কি ক্লিয়ার? এই জিনিসটুকু বুঝাইতে পারলাম কিনা ভাইজান? এবার আসো, যারা ফার্স্ট ইয়ারের মানে এখানে আমার কাছে দ্বিপদীতে তোমরা অংশগ্রহণ করেছো, খুবই কষ্ট করে তোমরা একটু বিন্যাস সমাবেশের চ্যাপ্টারটা একটু করে নিও, ঠিক আছে? বিন্যাস সমাবেশ আমি অনেক আগে শেষ করেছি, যারা শেষ করেছে তারা তো ভেরি গুড, আর যারা করনি তারা নতুন করে আবার জয়েন করে বিন্যাস সমাবেশটা শেষ করে নিও, নইলে কিন্তু তোমরা শেষ হয়ে যাবা। তাহলে এই প্রশ্নে এবার চলে যায়, 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার n এর বিস্তৃতিতে p-তম এবং q-তম পদ দুটির সহগ সমান হলে দেখাও যে p প্লাস কিউ ইকুয়াল টু n প্লাস 2। ঠিক আছে, শুরু করি। খুবই সহজ অঙ্ক, খুবই সহজ অঙ্ক। দেখো, আগে লিখে নাও 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার n এর বিস্তৃতিতে টি সাফিক্স পি অর্থাৎ p-তম পদ, এটা ইকুয়াল টু, এটা কিন্তু p-তম পদ, আমার প্রশ্নে বলা আছে p এবং q-তম পদ, তাহলে টি সাফিক্স পি, p-তম পদ ইকুয়াল টু, আমরা কি জানি এখানে c হয়, c এর বেজে আমরা জানি p এর বেজে যত হয় c এর বেজে 1 কম হয়, মোস্তাক মনে আছে? এবং এই প্রেফিক্স হবে পাওয়ারটা, প্রেফিক্স আছে n, আর x এর উপরে পাওয়ার হবে c এর বেজে যেটা থাকবে সেটা। কি ক্লিয়ার? হ্যাঁ, এখানে 1 আছে, এই জন্য 1 টু দি পাওয়ার যা ইচ্ছা তাই ইকুয়াল টু 1, ঠিক না? এবারে আসো টি সাফিক্স কিউ, q-তম পদ, এটা ইকুয়াল টু c এর বেজে q মাইনাস 1, c এর বেজে q মাইনাস 1, একটা কমে যাবে, টি এর বেজে যত থাকবে এখানে প্রেফিক্স হবে n, x টু দি পাওয়ার কত হবে মোস্তাক তুমি বলো, ছেলে মেয়েদের বলার আগে? q মাইনাস 1। কিন্তু প্রশ্নে বলা ছিল p-তম এবং q-তম পদ দুটি সহগ সমান হলে, সহগ মানে x এর টার্ম বাদ দিয়ে, তাহলে x এর টার্ম বাদ দিয়ে সহগ দুটা সমান হলে, তাহলে প্রশ্ন মতে NCP minus 1 equal to NCQ minus 1, কি বলো? সহগ দুটা সমান হলে বলা আছে, তাহলে এর সহগ এইটা আর এর সহগ এইটা। কি ক্লিয়ার? সহগ দুটা সমান। একটু আগে তোমাকে কি শিখালাম ওস্তাদ? যে প্রেফিক্স দুটা যদি সমান হয়, হ্যাঁ, NCX ইকুয়াল টু যদি NCY হয়, তাহলে n ইকুয়াল টু কত? x প্লাস y, কি বলে নাই? তাহলে এখানে তো তাই NCX ইকুয়াল টু NCY, তাহলে অতএব আমরা লিখতে পারি n ইকুয়াল টু p মাইনাস 1 প্লাস q মাইনাস 1, এটা x, এটা y,
তুমি শুধু এখানে ডান পাশে লিখে দেবা যেহেতু এনসি এক্স ইকুয়াল টু এনসি ওয়াই হলে এন ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই, এটা লিখে দেবা। কারো কোনো বাপেরও ক্ষমতা নাই কিছু বলার। ঠিক আছে ভাই, এরা আমার এবারে তো তোমার যোগ বিয়োগ পারো। ওকে, তাহলে বাহ, এখানে আসবে পি প্লাস কিউ ইকুয়াল টু -1 আর -1 -2, এই পাশে গিয়ে +2। ওয়াও, হয়ে গেছে তো, এই তো কমপ্লিট। কি ক্লিয়ার? ও ভাইজান ক্লিয়ার? হয়েছে? সমস্যা হয়েছে কোনো জায়গায়? কালে দেখাবো মনে রাখবো। হয়েছে? এটা দেখে ভুলে গেছিলাম যে আমার খিদা লাগেছে। আবার খিদা লাগেছে কেন এখন এত তাড়াতাড়ি? তামিম হাসান পুরাই কপার কপার। হয়েছে? হ্যাঁ, এভাবে তোমরা ফাইনাল পরীক্ষায় লিখতে পারবা। এবার এটা এমসিকিউ করার জন্য কত কার্যকরী চিন্তা করো তোমরা। ঠিক আছে, এমসিকিউ এর জন্য কত কার্যকরী, যে এখানে শুধু মনে রাখতে হবে তম পদ্মটির সমষ্টি যততম পদের কথা বলা আছে প্রশ্নে, তাদের সমষ্টি পাওয়ার থেকে 2 বাড়িয়ে যাবে। ঠিক আছে, এই ধরনের কিছু অঙ্ক তোমাদের বইয়ে আছে দেখবা। ঠিক আছে, এমসিকিউ প্রচুর আসে ভাইজান, তখন কিন্তু এগুলো করতে গিয়ে ছেলেমেয়েরা অনেক সময় ব্যয় করে ফেলে। যেমন তোমাদের কই গেল এই ধরনের প্রশ্নগুলো? এই যে দেখো, এই যে এখানে কিছু প্রশ্ন আছে। এই যে দেখো, হেভি প্রশ্ন, 7-এর 2 আর 3 নম্বর প্রশ্ন। আফরুজ্জামান স্যারের বইয়ের 7-এর 2 আর 3 নম্বর প্রশ্ন। 5 সেকেন্ডের সময় লাগবে না। ওকে, তোমরা রিটেন পদ্ধতি যেভাবে আগের অঙ্ক করলাম ওইভাবে লিখে লিখে করবা। হ্যাঁ, ভুলে যাও না কিন্তু, পরে আবার বলো না যে ভাই এভাবে করে দিয়েছেন, এভাবে করি, তাই না। 1 + x হোল টু দি পাওয়ার 14। প্রশ্নে বলা আছে এত এর বিস্তৃতিতে r + 1তম এবং 3r - 1তম। দেখেছ, বলা আছে এত এর বিস্তৃতিতে এততম এবং এততমর পদ দুটির সহগ সমান হলে আর এর মান নির্ণয় করো। তো তোমাকে কি শিখালাম একটু আগে রে ভাই, যে দুটা পদ যদি সহগ যদি সমান হয়, এই তম পদ দুটির সমষ্টি ইকুয়াল টু এই পাওয়ার প্লাস 2, অতএব 4r = 16, অতএব r = 4। এটা অ্যান্সার, শেষ অঙ্ক। আর এর মান 4, এটাই অঙ্ক। কি কোনো ভেজাল আছে বুঝতে? কোনো কষ্ট আছে? এবারে দেখো 3 নম্বরটা কি বলেছে, 1 + x হোল টু দি পাওয়ার n। এত এর বিস্তৃতিতে r + 1তম এবং r + 3তম পদ দুটির সহগ সমান হলে, এই পদ দুটির সহগ সমান হলে, আরে ভাই এই দুটা পদের সহগ সমান হওয়া মানে কি, এই তম পদ দুটির যোগফল অর্থাৎ 2r + 4 = n + 2, অতএব 2r = n - 2। এটা এসেছিল পরীক্ষায় কয়বার জানো? রাজশাহী বোর্ডে এসেছিল না, সরি
কুমিল্লা বোর্ডে 2006, চট্টগ্রাম বোর্ডে 2016-তে এসছে, আরো অনেক বোর্ডে এসছে কিন্তু লিখতে ভুলে গেছে। কি বোঝা গেছে? আর তারপরে তো অ্যাডমিশন টেস্টে প্রচুর এসছে এই অঙ্কটা। তাহলে এমসিকিউ যদি আসে তামা করে ফেলতে পারবা না। আর যদি রিটেনে আসে তাহলে আগের নিয়মে করবা, যেহেতু এর বিস্তৃতিতে r+1 তম পদ tr+1 = লিখে নিবা। তারপরে এত এর বিস্তৃতিতে 3r-1 তম পদ অর্থাৎ t3r-1 = লিখে নিবা। প্রশ্ন মতে সহগ দুটি সমান বলে সেখান থেকে ওই যে ncx = ncy ওইটার কনসেপ্ট ব্যবহার করে তামা করে ফেলে দিবা। কি ক্লিয়ার হয়েছে ভাইজান? হয়েছে? ও ভাইজান, হয়েছে? ভেরি গুড। শাহরিয়ার শাওন, আজ একবারও কমেন্ট না পড়ায় হতাশার সাগরে ডুবতে থাকা আমি। শাহরিয়ার শাওন, কালকে তুমি রাজশাহীতে এসেছিলাম, আমাকে অন্তত 10টা মিনিট সময় দিয়ে গেছে, এই জন্য আমি অনেক অনেক খুশি। আমি হয় তামা হবে আশা করি। হয়েছে ভাইজান? আচ্ছা, নতুন তোমরা যারা জয়েন করেছো তোমরা বুঝতেছো কিনা তোমরা তো বলতেছো না। তোমরা একটু লিখো তো দেখি যে ভাই আমরা নতুন বুঝে লিয়েছি। হ্যাঁ, নতুন যারা আছে একবারে ব্র্যান্ড নিউ, তোমরা লিখো ব্র্যাকেটে ব্র্যান্ড নিউ। হ্যাঁ, বুঝেছি, ব্র্যান্ড নিউ। তাহলে এই ধরনের অঙ্কগুলো সব তামা। ওকে, দেখো এই দুটা অঙ্কে যেটা ছিল সেটা হচ্ছে যে তম পদ দুটির সহগ সমান, বাট আরেক ধরনের প্রশ্ন আছে, যদি পদ দুটি সমান হয়, পদ দুটির সহগ সমান না হয়, পদ দুটি সমান হয়, তখন সেখান থেকে এক্স এর মান বের করতে বলে, অন্য কোনো কন্ডিশন চাই। সেই অঙ্কগুলো দুই একটা করি আমরা। হয়েছে? দেখো একটা অঙ্ক লেখো। এই অঙ্কটা যে কতবার এসছে রে ভাই, এত সহজ একটা অঙ্ক। এত এর বিস্তৃতিতে 21তম ও 22তম পদ দুটি সমান হলে, পদ দুটি সমান, পদ দুটির সহগ সমান না, কিন্তু পদ দুটি সমান হলে এক্স এর মান নির্ণয় করো। এক্স এর মান নির্ণয় করো। প্রশ্নটা হচ্ছে এটা। কি ক্লিয়ার? ব্র্যান্ড নিউ কারা কারা দেখি? তাহমিদুল ইসলাম, পুরাতন, মুস্তাকিমুর রহমান, রিমান, বুঝেছি ভাই, ব্র্যান্ড নিউ। ভেরি গুড। ভাইয়ার খিদার চোটে বোঝার ক্ষমতা হ্রাস পাচ্ছে আমার, তাও স্রোতে ভাসার চেষ্টা করছি। নিউ প্রোডাক্ট, চায়না থেকে, সাদ ইবনে হোসাইন। ওকে, দেখো এবার ভাইয়েরা আমার 21তম এবং 22তম পদ দুটি সমান হলে, পদ দুটি সহগ সমান না কিন্তু, তাহলে আমরা এটার অ্যান্সার করবো এইভাবে, 1 + x all to the power 44 এর বিস্তৃতিতে t21, তার মানে 21তম পদ ইকুয়াল টু, বলা মুস্তাক, সি এর বেজে কত হবে? এতক্ষণ দেখে তো ক্লাস করলা তুমি। 21 - 1, ইয়েস, মানে 20, একবারে বলবা। আর সি এর সাফিক্সে মানে তো 20, প্রিফিক্সে কত হবে? এই টোটাল পাওয়ারটা 44। আর এক্স এর পাওয়ার অর্থাৎ দ্বিতীয় পদের পাওয়ার, দ্বিতীয় পদে আছে এক্স, তাহলে দ্বিতীয় পদের পাওয়ার কত হয়? সি এর বেস, দ্যাট ইজ 20। হয়ে গেল, রাইট? এবারে t22 এটা ইকুয়াল টু
বলো কি হবে 44C21 x টু দি পাওয়ার কত হবে 20 শেষ অঙ্ক প্রশ্নে বলা আছে 21তম এবং 22তম পদ দুটি সমান 21তম এবং 22তম পদ দুটি সমান দ্বিপদী উপপাদ্য সহজ লাগছে নাকি আমার মনে হচ্ছে তো সহজ চ্যাপ্টার প্রশ্ন মতে T21 ইকুয়াল টু T22 21তম এবং 22তম পদ দুটি সমান এবার পদ দুটি সহগ সমান না কিন্তু পদ দুটি সমান ঠিক আছে তাহলে আমরা লিখব বাহ 44C20 into x to the power 20 equal to 44C21 into x to the power 21 ভাইরা আমার এবারে তোমরা বলো এবার কিন্তু তোমরা এটাকে ক্যালকুলেটরে লিখে ভাগ করবা না ফাইনাল পরীক্ষাটা ভাঙিয়ে দেখো 44C20 মানে 44 ফ্যাক্টোরিয়াল বাই 20 ফ্যাক্টোরিয়াল ইন্টু এই দুটার বিয়োগফলের ফ্যাক্টোরিয়াল অর্থাৎ 24 এর ফ্যাক্টোরিয়াল এনসিআর এর সূত্র ইউজ করেছি এই x টু দি পাওয়ার 20 আর x টু দি পাওয়ার 21 একদিন না একদিন কেটে গিয়ে শুধু এখানে x থাকবে ইকুয়াল টু এখানে x অর্থাৎ এখান থেকে x টু দি পাওয়ার 20 কেটে গেছে ঠিক আছে এবার এটা সূত্রে ফেলো 44 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 21 ফ্যাক্টোরিয়াল ইনটু এই দুটা বিয়োগফলের ফ্যাক্টোরিয়াল 23 ফ্যাক্টোরিয়াল ঠিক আছে তাহলে 44 ফ্যাক্টোরিয়াল আর 44 ফ্যাক্টোরিয়াল চটকে যায় দুই পাশ থেকে তাহলে অতএব x ইকুয়াল টু এভাবে ভাঙিয়ে ভাঙিয়ে করে দেখাও আমি ফাইনাল পরীক্ষার জন্য করাচ্ছি অতএব x ইকুয়াল টু তাহলে এটা এই পাশে গুণ হবে এটা তো ভাগ এটা তো কেটে গেছে তাহলে থাকলো তোমার 21 ফ্যাক্টোরিয়াল ইনটু 23 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 20 ফ্যাক্টোরিয়াল ইনটু 24 ফ্যাক্টোরিয়াল রাইট এইবারে দেখো এই ফ্যাক্টোরিয়ালগুলোর মধ্যে মনে করি 21 আর 20 এর মধ্যে 21 ফ্যাক্টোরিয়ালকে আমি 21 ইনটু 20 ফ্যাক্টোরিয়াল লিখতে পারি 21 ফ্যাক্টোরিয়াল মানে কি 21 থেকে শুরু করে 1 পর্যন্ত গুণফল তাহলে 21 ইনটু 20 ইনটু 19 ইনটু 18 ইনটু 17 16 15 14 13 12 11 10 9 8 7 6 5 4 3 2 1 তাই কি না তাহলে 21 ফ্যাক্টোরিয়ালকে লিখতে পারি 21 ইনটু 20 ফ্যাক্টোরিয়াল তাহলে এটা ইকুয়াল টু এইভাবে ভাঙিয়ে ভাঙিয়ে দেখাবা 21 ইনটু 20 ফ্যাক্টোরিয়াল প্লাস ইনটু 23 ফ্যাক্টোরিয়াল রেখে দাও ডিভাইডেড বাই এখানে থাকবে 20 ফ্যাক্টোরিয়াল ইনটু 24 ফ্যাক্টোরিয়ালকে আবার লেখা যায় 24 ইনটু 1 কমিয়ে দাও 23 ফ্যাক্টোরিয়াল কোন সংখ্যাকে ফ্যাক্টর মুক্ত করলে ওই সংখ্যা ইনটু 1 কমিয়ে দিয়ে যেটা হয় তার ফ্যাক্টর হয় সেই বিন্যাস সমাস চ্যাপ্টারে মেনি ইয়ার্স এগো তোমাদের 1937 সালে শিখাইছিলাম তাহলে দেখো 20 ফ্যাক্টোরিয়াল চটকে যায় 23 ফ্যাক্টোরিয়াল কেটে যায় তাহলে থাকলো 21 বাই 24 ইকুয়াল টু 7 বাই 8 অতএব x ইকুয়াল টু 7 বাই 8 এটাই অ্যান্সার আলি কি ক্লিয়ার শেষ অঙ্ক কি কঠিন অঙ্ক বলো কি হয়েছে গো তোমাদের এইভাবে ডিটেল করে দেখাবা হয়েছে আপাতত সহজ ভগ্নাংশ ঘাত এখনো বাকি আছে আরে ভাই এখনো তো শুরুই করে নি দ্বিপদী পাগলেরা হয়েছে হয়েছে ভাইজান এই ম্যাটটার এমসিকিউ কি আগের ভাবেই করব ভাই না আগের ভাবে না ভাই আজকে প্লিজ ছুটি দেন খুব খিদা লাগছে মাহিন ভাই এইবার টাটার মুখে ঝাঁটা দেন না ভাই শোনো এখনো আমরা যে জিনিসটা আসলে শেখানোর জন্য আমি আজকে
আজকের ক্লাস অন্তত তো শুরুটা করে দিয়ে যায় তোমাদের, কারণ এগুলো তো মনে করো গত দিনের জিনিসপত্র দিয়েই আসলে হয়ে যেত, তাই না? আমি কিন্তু ওই সব সময় ওই সাধারণ পদকে ব্যবহার করেই পদ নির্ণয় করে অঙ্কে যা বলেছে সেগুলো ব্যবহার করে আমি অঙ্ক শেষ করে নিচ্ছি। মানে আজকের যে পড়াটুকু আসলে শুরু করার ইচ্ছা নিয়ে আমি এসেছি, সেটুকু অন্তত শুরু করতে দাও, ঠিক আছে? দেখো, দেখো তাহলে আজকের যে জিনিসটা আমি আসলে শেখাতে চাচ্ছি সেটা আগে দেখো। তোমাদেরকে আগে এই জিনিসটা শেখাইনি, তারপরে তোমাদের সাথে আমার কথা হবে। হ্যাঁ, এটা মনে হয় বিন্যাস সমাবেশে শেখাইছিলাম, জানি না আমি। NCR+1 ডিভাইডেড বাই NCR, এই দুটা জিনিসের অনুপাত কত হয় সেটা একটু বলতে চাই আমি, ঠিক আছে? এই অনুপাতটা বের করার পরে তোমাদেরকে কিছু কথা বলবো আমি। NCR মনে করো এই প্রিফিক্স দুটা সমান, বাট সাফিক্স দুটা যদি ক্রমিক হয়, সাফিক্স দুটা যদি ক্রমিক হয়, R+1 আর R হচ্ছে ক্রমিক, ওকে? তাহলে এইটা ইকুয়াল টু, আমি যদি সূত্র ফেলি, এটা সূত্র ফেলবো, n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই R+1 এর ফ্যাক্টোরিয়াল ইন্টু এই দুটার বিয়োগফলের ফ্যাক্টোরিয়াল n মাইনাস R-1 এর ফ্যাক্টোরিয়াল। দেখো ঠিক আছে কিনা? উপরেরটার ফ্যাক্টোরিয়াল উপরে, নিচেরটার ফ্যাক্টোরিয়াল নিচে, এই দুটার বিয়োগফলের ফ্যাক্টোরিয়াল হয় নিচে। সূত্রটা হচ্ছে এইটা NCR এর। তাহলে এটার ক্ষেত্রে n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই নিচেরটার ফ্যাক্টোরিয়াল নিচে R ফ্যাক্টোরিয়াল ইন্টু এই দুটার বিয়োগফলের ফ্যাক্টোরিয়াল, অর্থাৎ n মাইনাস R এর ফ্যাক্টোরিয়াল। জাস্ট সূত্র ফেলেছি, মস্তা কিচ্ছু করিনি। দিস ইকুয়াল টু, এটা ভাগ আকারে আছে, এই ভাগটাকে যদি গুণ চিহ্ন দিই তাহলে হবে n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই R+1 এর ফ্যাক্টোরিয়াল ইন্টু n মাইনাস R-1 এর ফ্যাক্টোরিয়াল। জাস্ট উপরেরটা লিখলাম ইন্টু, নিচেরটা উপরে যাবে, উল্টে যাবে, এটা R ফ্যাক্টোরিয়াল ইন্টু n মাইনাস R এর ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n ফ্যাক্টোরিয়াল। উল্টে গেল, গুণ করলাম আর কি, ভাগের জায়গায় গুণ করলে উল্টে যায়। এবার এইটা আর এইটা কাটতে কুচি কুচি হয়ে যায়। দিস ইকুয়াল টু R ফ্যাক্টোরিয়াল থাকলে উপরে R ফ্যাক্টোরিয়াল ইন্টু এই জিনিসটাকে আমি ফ্যাক্টোরিয়াল মুক্ত করব। আমি আগেই বলেছি কোনো কিছুকে ফ্যাক্টোরিয়াল মুক্ত করতে চাইলে সেটার থেকে 1 কমিয়ে দিয়ে তার ফ্যাক্টোরিয়াল লিখো। এর দেখো আমি কি করি, 5 এর ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু 5 কে ফ্যাক্টোরিয়াল মুক্ত করে এর থেকে 1 কমিয়ে দিয়ে তার ফ্যাক্টোরিয়াল লিখি, 5 × 4 ফ্যাক্টোরিয়াল। এখানেও তাই করেছি, এটাকে ফ্যাক্টোরিয়াল মুক্ত করেছি, 1 কমিয়ে দিয়ে তার ফ্যাক্টোরিয়াল লিখেছি, ঠিক? ডিভাইডেড বাই, ভাইয়ের আমার R+1 ফ্যাক্টোরিয়ালকে যদি আমি ফ্যাক্টোরিয়াল মুক্ত করি, R+1 লিখি, তাহলে এর সাথে গুণ করতে হবে, এর থেকে 1 কমিয়ে দিয়ে, এর থেকে 1 কমিয়ে দিলে কত হবে? R তার ফ্যাক্টোরিয়াল 1 কমিয়ে দিয়েছি ইন্টু এখানে যা আছে তাই। কি বুদ্ধি দেখেছে, উপর নিচে কাটবো তো তাই। এইবারে বলো, এইটার এটা কাটে, এইটা এটা মাঠে, কি থাকে ঘাটে, থাকলো তোমার n মাইনাস R ডিভাইডেড বাই R+1। তাহলে আমি যে জিনিসটা আসলে বের করলাম, কি বের করেছি দেখেছো মোস্তাক? যে এটা বের করলাম NCR+1 ডিভাইডেড বাই NCR, অর্থাৎ লব এবং হরে সি এর প্রিফিক্সে যদি অভিন্ন মান থাকে, ঠিক, তাহলে আমরা কি করতে পারি, এবং সাফিক্সের দুটা সংখ্যা হতে হবে ক্রমিক, তাই কিনা? তো এইটা ইকুয়াল টু হোয়াট ইজ দিস প্রিফিক্স। তাহলে প্রিফিক্স মাইনাস, আমি এভাবে লিখে রাখি, এভাবে অবশ্য লেখাটা ঠিক না,
এটা বেশি বাংলা ভাষায় আমরা লিখবো, মাতৃভাষায়। তাহলে এটা লিখবো হচ্ছে দিস ইকুয়াল টু n মাইনাস ছোট ডিভাইডেড বাই বড়। এটা মানে কি, ছোট সাফিক্স, ছোট সাফিক্স আর বড় সাফিক্স, ঠিক আছে? n মাইনাস ছোট সাফিক্স ডিভাইডেড বাই বড় সাফিক্স, ঠিক আছে? এবার একটা কি জিনিস খেয়াল করো মোস্তাক, NCR প্লাস 1 ডিভাইডেড বাই NCR, ছোট সাফিক্সটা কোথায় হবে? কোনাকুনি, কোনাকুনি। এ দেখো বড় সাফিক্স এখানে আছে, নিচে হবে, রিভার্সটা। যদি বড় সাফিক্স নিচে থাকতো, যদি এরকম হতো মোস্তাক, মনে করো NC 20 ডিভাইডেড বাই NC 21, এখন তুমি বলো বড় সাফিক্স কোথায় আছে? এই বড় সাফিক্সটা উপরে দাও 21, রিভার্সলি বসবে, আর n মাইনাস ছোট সাফিক্স 20, অর্থাৎ এই দুটার অনুপাত এটা হবে। n মাইনাস সবসময় ছোট সাফিক্স, যেটা কিনা রিভার্সলি হবে, ঠিক আছে? অর্থাৎ কোনাকুনি বসবে, কি মনে থাকবে? আর বড় সাফিক্সে কোনো প্রকার n এর থেকে বিয়োগ হবে না। তাহলে এই জিনিসটা মনে রাখো, এটা তোমাদের একবারে লিখতে পারবা। এটা একটা সূত্র রে ভাইজান, এটাকে মনে রাখার জন্য এগুলো বলছি আসলে। কি ক্লিয়ার? যদি আমি এমনটা বলি, যদি আমি এমনটা বলি যে, যেমন এমনটা বলি, মনে করো 25C 15 ডিভাইডেড বাই 25C 14, বলো মোস্তাক বড় সাফিক্স কোথায়? বড় সাফিক্স আছে উপরে, কিন্তু হবে কোথায়? নিচে। এবার n মাইনাস, n মানে কত? 25 মাইনাস ছোট সাফিক্স কত? 14, এটা অ্যান্সার। এটার অ্যান্সার আসবে এইটা। এগুলো কাজে লাগবে সংসার জীবনে, ঠিক আছে? সংসার করা মানে পরীক্ষার সময় খাতার সাথে সংসার করা, ঠিক আছে? তো যাই হোক, এটা কি তোমাদের ক্লিয়ার হয়েছে ভাইজান? n মাইনাস ছোট সাফিক্স আর বড় সাফিক্স, এটা মনে রাখো। আর শুধু মনে রাখো, বড় সাফিক্স উপরে থাকলে ভগ্নাংশের হরে হয় বড় সাফিক্স, ছোট সাফিক্স নিচে থাকলে উপরে হবে, ঠিক আছে ভাইরা আমার? আমি একটু আগে তোমাদেরকে এই অঙ্কটা করিয়েছি, তোমরা দেখো, আমি বলবো না। তোমাদের প্রশ্নে আমি এইটা বলেছি যে 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার 44, এটা ছিল তোমাদের অঙ্ক। এতের বিস্তৃতিতে 21তম এবং 22তম পদ দুটি সমান হলে, এই প্রশ্নে আসে নাই? যদি পদ দুটি সমান হয়, ডেফিনেটলি তাদের অনুপাত 1 হবে। তার মানে কি, আমি যখন এমসিকিউ চিন্তা করব অথবা অ্যাডমিশন টেস্টে বুয়েটে পরীক্ষা দিতে যাব, T20 বাই T21, 20তম এবং 21তম পদ দুটির অনুপাত হবে 1। কেন হবে? তোমার প্রশ্নে বলা আছে 21তম এবং 22তম, 21তম এবং 22তম পদ দুটি সমান হলে বলা আছে না? ভুল করেছি, বলা ছিল প্রশ্নে 21তম এবং 22তম পদ দুটি সমান হলে, তার মানে এদের অনুপাত 1, রাইট? এখন 21তম পদ মানে কি শিখেছো তুমি? 21তম পদ মানে তুমি শিখেছো 44C 20 ইন্টু x টু দি পাওয়ার 20 ডিভাইডেড বাই, কি তাই শেখো নাই? 44C 21 x টু দি পাওয়ার 21, একটু আগে বের করা আছে, দেখো তুমি। এটার 21তম পদ মানে কি? 44C 20, এক কমে যাবে, x টু দি পাওয়ার 20 ইকুয়াল টু 1 মোস্তাক, ঠিক ভাইয়ের আমার? তোমরাই বলো, এই x টু দি পাওয়ার 20 আর x টু দি পাওয়ার 21 কেটে গিয়ে 1/x থাকবে, এই 1/x এর পাশে x হবে কিনা? তাহলে অতএব x ইকুয়াল টু এই দুটোর অনুপাত। ওয়াও, দেখো 44 ঠিক আছে, এই দুটো ক্রমিক আছে। ক্রমিক দুটার বড় কোথায় আছে অবস্থা? বড় সাফিক্স। নিচে সেটা হবে কোথায়? উপরে। আর নিচে কি হবে? n মাইনাস ছোট সাফিক্স। ছোট সাফিক্স কত? 20। তাহলে 21/24।
3 দ্বারা কাটাকাটি করলে 7/8, অ্যান্সার কমপ্লিট। আরে ভাই আমি যখন এমসিকিউ করবো তখন তো মাথায় অঙ্ক করবো আমি, যে 21তম পদ মানে হচ্ছে 20C 44C 20, আর 22তম পদ মানে 44C 21, এই দুটোর অনুপাতই অ্যান্সার, সেটাই অ্যান্সার করেছি। 44C 20, 44C 21। কি ক্লিয়ার ভাইজান? বলো ক্লিয়ার হয়েছে কিনা? হয়েছে ভাইজান? ভালোবাসা তো আর দেবা না। অনেকে আবার খাইতে চলে গেছে, দেখেছ? হয়েছে হয়েছে। তাহলে এই ধরনের যত অঙ্ক আছে সব কি উপরটা আবার বলেন কোনটা গো? কয়টা বাজে মোস্তাক? ও 8:45 ক্লাস। হয়েছে? ঠিক আছে, তাহলে খোদা হাফেজ। তোমাদের খাওয়া দাওয়ার সময় হয়ে গেছে। বুশরা রোজা পড়ালেখা না করে সারা রাত ফেসবুকে থাকে, তাও আজকে সকালবেলায় ক্লাস করতে এসছো, ধন্যবাদ 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 তোমাকে। ঠিক আছে, বন্ধ করে দাও। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম। আমি নাস্তা করে আসছি কিন্তু।